ঘাড়, গর্দান যেটাকে বলি, কাঁধ, কোমর, হাঁটু, অ্যাঙ্কেল, এটাকে কি ব্যায়াম বলে? এই ব্যায়াম এগুলো যখন আমরা শ্বাসের সাথে যখন মুভমেন্ট করি। সূক্ষ্ম হ্যাঁ, ব্যায়াম। সূক্ষ্ম নয়, সূক্ষ্ম। হ্যাঁ, সূক্ষ্ম ব্যায়াম, সূক্ষ্ম ব্যায়াম, বুঝছেন? অন্ধকারে যারা আলোয় আসো, স্যার কিছু শুনতেও পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না অনেকক্ষণ ধরে। আমি আবার কাজ করি কাছে। স্যার সর্বাঙ্গ পুষ্টি আর হৃদগতি। আমার নেটটা নেই মনে হচ্ছে, বুঝলে। বেশ, স্যার এই দুটো হবে স্যার, হৃদগতি আর সর্বাঙ্গ পুষ্টি? একদম ঠিক। শীতলী প্রাণায়াম কি ধরনের প্রাণায়াম? ঠান্ডা, গরম, না ব্যালেন্সিং, না কোনোটাই না? ঠান্ডা। ঠান্ডা। ঠান্ডার তাদের কারণ আছে। সাইনাসের প্রবলেম, ঠান্ডার প্রবলেম তাদের। হুম, ক্যান্সেল হয়ে গেল, নেটওয়ার্ক নেই। কি করে আমার নেট শেষ হয়ে গেছে আমি বুঝতে পারছি না। তুমি সব ক্যামেরা চলে আসবে। সামনে ঝুঁকে তো ফরওয়ার্ড বেন্ডিং, সামনে ঝুঁকে ফরওয়ার্ড বেন্ডিং। হুম, পশ্চিম মুক্তাসন। বেশ, একটা হলো। ঠিক আছে, পদ্মাসন দুটো হলো। ঠিক আছে, জানুশিরাসন তিনটে হলো। অর্ধকুর্বাসন। ঠিক আছে, স্নেহা বলবে চারটে ব্যাক বেন্ডিং আসন। চারটে স্যার ব্যাক বেন্ডিং। হুম উষ্ঠাসন, হুম, দাঁড়ান স্যার বলছি। উষ্ঠাসন, ক্যামেরা খুলতে হবে তো। আমি ভাবলাম মনে হয় স্নেহা হাঁটতে হাঁটতে ক্লাস করছে। আচ্ছা, উষ্ট্রাসন হয়েছে 1 নম্বর, রাইট। আর তিনটে আর বাকি আছে।
স্যার বৃষাসন, অর্ধচন্দ্রাসন, বৃষাসন, বৃষাসন, হ্যাঁ, স্যার চন্দ্রাসন, চক্রাসন, অর্ধ চন্দ্রাসন, চক্রাসন। বৃষাসন কোনটা? চর্বাসন তো হয়। হ্যাঁ স্যার এইটা, ওই যে পাটাকে ভাঁজ করে পিছনে পাটা দিয়ে ব্যাকে বেন্ডিং। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার উত্তর দেবে হলাসন কোন ধরনের আসন? স্যার এটা ফরওয়ার্ড ফরওয়ার্ড বেন্ডিং আসন। বেশ। পাখির নামে 4টে আসনের নাম বলো শিপ্রা। পাখির নাম। স্যার বলবো? হ্যাঁ বলুন। স্যার, কি নাম? গরুর আসন, গরুর আসন। আর গবুক আসন, কি নাম? গবুক আসন। স্যার বকাসন, বকাসন হলো। গোমুখ আসন তো পশুর নাম হয়ে গেল। হ্যাঁ স্যার। পশু আর ময়ূরাসন, ময়ূর। ময়ূরাসন হলো। বেশ, ঠিক আছে। স্যার কি চলবে, কি হলো চলবে। একবার বলে দিন। আমি আর বলতে পারবো না, লিখে নাও, মনে রাখো, তাহলেই হবে। আচ্ছা বেশ। হঠযোগ প্রদীপিকা কত অঙ্গের? 4 নাম বলো। সমাধি পাঠ, সাধন পাঠ, বিভূতি পাঠ, কৈলব্য পাঠ। আমি কোন অঙ্গের কথা বললাম? স্যার চতুর, হঠযোগ জিজ্ঞাসা করলাম না কি জিজ্ঞাসা করলাম? পতঞ্জলি বলি। হঠযোগ হচ্ছে চতুরঙ্গ। চতুরঙ্গের নাম বলো। হচ্ছে আসন, কুম্ভ বা প্রাণায়াম, মুদ্রা বা বন্ধা, আর একটা হচ্ছে নাদানুসন্ধান। কটি আসনের কথা বলা আছে হঠযোগ প্রদীপিকায়? 15টি। আস্তে আস্তে। কটি কুম্ভকের কথা বলা আছে? কুম্ভক বা প্রাণায়ামের কথা অর্পিতা? 8টি স্যার। 8টি। 8টি। বেশ, 8টির মধ্যে প্রথম প্রাণায়ামটির নাম কি? সূর্য। কে বললো সূর্য? শক্তি। বেশ, ঠিক আছে, সুন্দর। পতঞ্জল যোগসূত্রে যে 4টি অধ্যায় আছে, সেই 4টি অধ্যায়ের নাম বলো পর পর। কার্তিক। স্যার 4টি অধ্যায়ের নাম। হবে না। কে বলতে পারবে? অর্পিতা, সমাধিপাঠ, সমাধিপাঠ, সাধন পাঠ, বিভূতি পাঠ, কৈবল্য পাঠ। বেশ। স্বামী সাত্তারাম যে বইটি লিখেছিল তার নাম কি? স্যার হঠযোগ প্রদীপিকা। এরকম ঘুরিয়ে প্রশ্ন আসবে। হঠযোগ প্রদীপিকা কে লিখেছে? আবার স্বামী সাত্তারাম যে বইটি লিখেছে তার নাম কি? বোঝা গেল? হ্যাঁ স্যার। ঘেরণ্ড সংহিতায় কটি অঙ্গের কথা বলা আছে? স্যার 15টি। পুরে বল। 7টি। 8টি।
আচ্ছা, পতঞ্জলির 8টি, সাতটি অঙ্গ স্যার। হিরণ্যর 7টি, হঠযোগ প্রদীপিকা 4টি, মনে থাকবে? স্যার আরেকবার একটু। পতঞ্জলির অষ্টাঙ্গ যোগ, ঘেরণ্ডের সপ্তাঙ্গ যোগ, আর সাতমারামের চতুরাঙ্গ যোগ। ঠিক আছে? বেশ। ভগবদ গীতার 2য় অধ্যায়ের নাম কি? শোনা গেল? সাংখ্যযোগ। হ্যাঁ, সাংখ্যযোগ। কি জানি, আমি তো জানি না, আমি তো জিজ্ঞাসা করছি। সাংখ্যযোগই হবে স্যার। হুম। চারটি চিত্ত প্রসাদনার যে 4টি, তার নাম বলো, সব নাম। শবনম, চিত্ত প্রসাদনা 4টির নাম। হ্যাঁ দাদা। চিত্ত প্রসাদনার নাম। মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, ওইগুলো হবে, ওইগুলো। একদম ঠিক আছে। প্রত্যেকে এবার অন্তত পক্ষে পতঞ্জলি যোগসূত্রে যে কটা সূত্র হয় প্রত্যেকে বলবে। আমি নাম ধরছি এক এক করে। অর্পিতা থেকে শুরু হবে, ধীরে ধীরে বলতে হবে, ঠিক আছে? সকলে যেন শুনতে পায় আর যেন মনেও করতে পারে যে হ্যাঁ ঠিক আছে। বলো। অথ যোগানুশাসনম যোগশ্চিত্ত বৃত্তি নিরাধা তদা দ্রষ্ট স্বরূপে অবস্থানম বৃত্তি স্বরূপমিত রত্র বৃত্তয় পঞ্চতর্য ক্লিষ্ট ক্লিষ্টা প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রাশ্রিতয় প্রত্যক্ষ অনুমান গমা প্রমাণানি বিপর্যয় মিথ্যা জ্ঞানম তদ্রূপ প্রতিষ্ঠানম শব্দ জ্ঞানানুপাতি বস্তুশূন্য বিকল্প অভাব প্রত্যলম্বনা বৃত্তি নিদ্রা অনুভূত বিষয় সম্প্রমোষ স্মৃতি অভ্যাস বৈরাগ্যভান তন্নিরোধ তত্ত্ব স্থিত যত্ন অভ্যাস শত দীর্ঘকাল নৈরন্তর্য সৎকার সেবিত দৃঢ়ভূমি দৃষ্টানু সবিকা বিষয় বিতৃষ্ণার্থ বশীকার সংজ্ঞা বৈরাগ্য। কার্তিক বলো।
অতযোগানুসারণম যোগচিত্তবৃত্তি নিরোধ তদা দুষ্ট স্বরূপ অবস্থানম বৃত্তি স্থিরত্ব প্রমাণ বিপর্যয় বিকল্প নির্যাস্থিতি মলি বলো। স্যার স্যার মনে করছে না আর। অথ যোগানুশাসনম যোগের চিত্ত বৃত্তি নিরোধ তদাচিত্ত স্বরূপবস্থানাম বৃত্তি স্বরূপ মিতরত্র বৃত্তায় পঞ্চতত্ত্বায় ক্লিষ্ট ক্লিষ্টা প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রা স্মিতয় প্রত্যক্ষানু মানা গমা প্রমাণ বিপর্যয় বিপর্যয় প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রা স্মিতয়। হচ্ছে তো স্যার? শব্দ এই লাইনটা একটু ধরিয়ে দিন, তারপর আমি বলছি। অথ যোগানুশাসনম যোগশ্চিত্তবৃত্তি নিরোধা তদা দৃষ্ট স্বরূপে অবস্থানম বৃত্তি স্বরূপ মিতমাত্র তায় পঞ্চতত্ত্বায় পঞ্চতত্ত্ব ক্লিষ্টা প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রাস্থিতি প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রাস্থিতি প্রত্যক্ষ অনুমানা গামা প্রমাণানি তারপরে বিপর্যয় মিথ্যা জ্ঞান মত দ্রুপ প্রতিষ্ঠা শব্দ জ্ঞানানুপাতি বস্তু বস্তু শূন্য বিকল্প তারপরে অভাব প্রত্যালম্বনা বৃত্তি নিদ্রা অনুভূত বিষয় অসম্পূর্ণ স্মৃতি অভাব অভাব বৈরাগ্য ভ্রান্ত নিরোধ নম্রতা অথ যোগানুশাসনম যোগশ্চিত্তবৃত্তি নিরোধা তদা দৃষ্টং স্বরূপে অবস্থানম বৃত্তি স্বরূপে মিতরত্র বৃত্তয় পঞ্চতত্ত্ব ক্লিষ্ট ক্লিষ্টা প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রা স্মৃতয় প্রত্যক্ষানু মনাগামী প্রমাণানি বিপর্যয় মিথ্যা জ্ঞান তদ্রূপ প্রতিষ্ঠান প্রতিষ্ঠান শব্দ জ্ঞানানুপাতি বস্তু শূন্য বিকল্প অভাব প্রত্যয় অবলম্বনা বৃত্তি নিদ্রা অনুভূত বিষয় অসম্পূর্ণ সুস্মৃতি অভাব অভ্যাস বৈরাগ্য জ্ঞান তন্নিরোধ। ঠিক আছে, বেশ। এরপরে হচ্ছে শক্তি। স্যার হুম অথযোগানুশাসনম যোগশ্চিত্তবৃত্তি নিরোধ তদা দুষ্ট স্বরূপেণ অবস্থানম বৃত্তি স্বরূপা মিতরত্র বৃত্তয় পঞ্চতত্ত্ব ক্লিষ্ট ক্লিষ্টা হুম প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রা সুতয় হুম খানু মানা গমা প্রমাণানি হুম বিপর্যয় 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 মিথ্যা জ্ঞানম তদদুষ্ট প্রতিষ্ঠানম হুম শব্দ জ্ঞানানুপাতি বস্তু শূন্য বিকল্প হুম অভাব প্রত্যয়লম্বা বৃত্তি নিদ্রা বৃত্তি নিদ্রা অনুভূত বিষয় সম্পূর্ণ স্মৃতি হুম অভ্যাস 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 বৈরাগ্য জ্ঞান তন্নিরোধ। অভ্যাস বৈরাগ্য তন্নিরোধ। ঠিক আছে, সীমা। হ্যাঁ স্যার। যে কটা হয় অভাব বৈরাগ্য তন্নিরোধের পর থেকে যে কটা আছে 15 অব্দি।
নাহলে শুরু থেকে বললে যেটা ভালো হয়। তো 47 নম্বর শ্লোক ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে কর্মণ্য বাধিকার আস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হতে ভূমা তে সঙ্গ হস্তে কর্মাণি তো যোগস্থ কুরু কর্মাণি সঙ্গহিত ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমর্জিত সমত্তম যোগ উচ্চতে। তারপরে আছে দূরেন অজ্ঞান কর্ম বুদ্ধি যোগাদ ধনঞ্জয় বুদ্ধ স্মরণ মঞ্চিন্ন কৃপণা ফল হিতবে। তারপরে বুদ্ধিযুক্ত যাহা তিহ উভে সুকৃত দুষ্কৃত তস্মাৎ যোগায় যুজ্যস্য যোগ কর্মসু কৌশলম। আচ্ছা, এই কথাই আর মনে হচ্ছে না। আপুর্য 70 নম্বর। আপূর্য মানম চলন প্রতিষ্ঠান সমুদ্র মাপে প্রবিশক্তি যদ্বৎ তদ্বৎ কামা জং প্রবিশন্তি সর্বে স শান্তি মা পত্নী না কাম স্যার মনে করছে না কামাকামি কামাকামি মানে কি? ভুলে গেছি। হবে পরীক্ষা 24 তারিখ। ঠিক আছে স্যার। পতঞ্জলির যে প্রথম অধ্যায়ের যে 1 থেকে 12 ওদের যদি একটু ব্রিফ করে। বলবো একটু ব্রিফে ওদেরকে যদি বলেন অথ যোগানুশাসনম থেকে বেশ কয়েকটি সূত্র সংক্ষেপে। বলার চেষ্টা করবো। হ্যাঁ স্যার। ওরা তো মুখস্থ খুব ভালোই বলেছে, মুখস্থ বলতে পারবো না। মুখস্থ বলতে হবে না, বলছি ওরা ওই একটু করে দুটো একটা সূত্রের মানে একটু বলে দাও আর কি। আপনি বলুন না, ওরা শুনছে ভালো, আপনি বলছেন তো বলুন। আবার স্যার ওই ফোন আসছে হায়দ্রাবাদ থেকে। আমি ওনাকে একটু বারণ করে দিই, পরে কথা বলে নিন, আমি একটু বলছি, কথা বলে নিন। হ্যাঁ স্যার, ঠিক আছে, ঠিক আছে স্যার, ঠিক আছে, চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি কথা বলুন, আমি সংক্ষেপেই চেষ্টা করছি। আচ্ছা, পতঞ্জলি যোগ দর্শনের 4টি বিভাগ, একটু আগে তোমরা নিজেরাই বলেছ, সমাধিপাদ, সাধনপাদ, বিভূতিপাদ, এগুলো প্রত্যেকটা পাদের একটা অর্থ আছে, সেখানে বিশেষ দুয়ার আছে। সমাধিপাদে কি আছে, অর্থটা কি, কি বিষয়বস্তু আমরা একটু জানার চেষ্টা করতে পারি, শ্লোকগুলোর অর্থ বোঝার চেষ্টা করব। আমাদের যুগের লক্ষ্য হচ্ছে মোক্ষ লাভ করা। মোক্ষ লাভ কি করে হবে? পতঞ্জলি নির্দেশিত পথে অষ্টাঙ্গ যোগের কিভাবে হবে, এটা হচ্ছে সমাধির মাধ্যমে। কিন্তু এখানে
শুরুটা হয়েছে বইটা শেষ দিক থেকে। প্রথমেই সমাধিপাত, এটা হচ্ছে একটা বই লেখার একটা কৌশল। প্রথমেই যেহেতু লক্ষ্যটা আমাদের আলটিমেট গোল হচ্ছে মুক্তি লাভ করা, মোক্ষ, লিবারেট, যাই বলি না কেন, সেটা আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য অর্জন করার জন্য কি করতে হচ্ছে? পতঞ্জলিকে অনুসরণ করে আমরা কি করছি? অষ্টাঙ্গ যোগা, 8টা ধাপ বা 8টা অঙ্গের মধ্য দিয়ে আমরা সেই মোক্ষ লাভ করতে পারি, পতঞ্জলি করেছি। এগুলো তোমরা সবাই জানো। শেষ যে অংশটা, এটা চরম অবস্থা, যেখানে আমরা আমাদের এই যে দেহ, আমাদের মন, বুদ্ধি, আমাদের সংসার, আমাদের সংস্কার, আমাদের গুণ, এই যে ত্রিগুণা আমরা জানি, সত্য, রজ, তম, ত্রিগুণা আমাদের শরীরটা ত্রিগুণা দিয়ে তৈরি, ত্রিগুণ দিয়ে তৈরি এবং ত্রিগুণার বন্ধনে আবদ্ধ। সুতরাং শেষ অবস্থায় গিয়ে আমরা সব আমাদের এই যে গুণগুলো, তখন সত্য আর তো থাকবে না। সত্য আমরা বলি ভালো, কিন্তু সত্য থাকবে না। যদি থাকে তাহলে কিন্তু সমাধি লাভ করবে না, বা আমরা মুক্তি পাবো না, মোক্ষ, বিমুক্তি হবে না। এই জন্য শ্লোকটাতে সুন্দর করে বলা আছে যে পুরুষার্থ শূন্যাৎ গুণানাং প্রতি সর্ব কৈবল্য। আর কৈবল্য মানে মুক্তি, বা সমাধির মাধ্যমে আমরা কৈবল্য বা মুক্তি পেতে পারি। যখন সমাধি হবে তখন কিন্তু আর ওই সত্য, রজতম গুণ, অন্তত সত্যকে আমরা ভালো বলে জেনেছি, আমরা সাত্ত্বিক বিষয়গুলোকে অবলম্বন করতেছি। সত্য মানে ভালো, প্রকাশমান, সত্য আমাদের উন্নতি সাহায্য করে, সত্য হচ্ছে প্রতীক, শুভ্রতার প্রতীক। কিন্তু সমাধি অবস্থায় ওই গুণগুলো মাত্র আনন্দময় অবস্থা, ব্লিসফুল কন্ডিশন। এই যে আমাদের ত্রিশরী স্যার বলছিলেন না, একটা হচ্ছে স্থূল শরীর, যেটা বলে জানি পঞ্চভূত দিয়ে তৈরি, পঞ্চভূতে তৈরি। এই জন্য এটাকে আমরা অন্নময় কোষ বলি, আর এটা প্রতিফলিত হয় অন্যের দ্বারা। তাহলে পঞ্চ মহাভূত দিয়ে তৈরি এই শরীরটা। তারপরে দ্বিতীয়ত আমরা সূক্ষ্ম শরীর, স্থূল শরীর, সূক্ষ্ম শরীরের মধ্যে 3টে আছে আমরা জানি, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আর শেষে রয়েছে আনন্দময়। সেখানে কিছুই থাকবে না, শুধুই আনন্দ, আনন্দ, মহা আনন্দ, শুধুই হচ্ছে শুদ্ধ, বুদ্ধ, নিত্য, মুক্ত চিত্ত। সেখানে শুদ্ধ, বুদ্ধ, নিত্য, মুক্ত, এই অবস্থায় থাকছি। তাহলে সেই অবস্থায় আমরা বিরাজ করছি। তখন আর এই সাংসারিক জগৎ, আমাদের সংস্কার, অর্থাৎ আমাদের মধ্যে কিছু বীজ লুকায়িত থাকে, জন্মের পর জন্ম ধরে আমরা সেটা বহন করে বেড়াই, কিছুই আর থাকবে না। শেষ থেকে শুরু হচ্ছে বইটা। প্রথমেই এই সমাধিপাদে কি আছে, সমাধিপাদের বিষয়বস্তুটা কি, সমাধির লক্ষণ, সমাধির স্বরূপ, সমাধি প্রাপ্তির উপায়গুলো, এই সব বিষয়গুলো, লক্ষণ, স্বরূপ,
সমবৃদ্ধি প্রাপ্তির উপায়, এইগুলোই এখানে আলোচনা করা হয়েছে প্রথম পদে, সমাধি পদে। এটা শেষে হওয়ার কথা, কিন্তু প্রথমেই বলে দিল সমাধি সম্পর্কে। তারপরে সমাধি পদের পর সাধন পাদ। তাহলে সমাধি, আমরা সমাধি স্টেজে যাব, তার জন্য আমাদের কিরকম তপস্যা করতে হবে, সাধন করতে হবে। ওই যে আমাদের স্থিরম সুখম আসনম, আমাদের প্রাণায়াম করতে হবে, এগুলো সব সাধন বলা আছে। সাধনার বিভিন্ন উপায় বা সাধনা কিভাবে করা হবে সেগুলো সব ওখানে বলা আছে। আর তৃতীয় পাদ হচ্ছে বিভূতি পাদ। বিভূতি কথাটার মানে হচ্ছে অপার্থিব শক্তি, অপার্থিব অনুভূতি, অপার্থিব বিশেষ ধরনের, যেটাই জাগতিক নয়, অপার্থিব অনুভূতি, অপার্থিব শক্তি আমরা সাধনার মাধ্যমে অর্জন করতে পারি, যাতে আমরা পরের চিত্তে অবস্থান জানতে পারি, পরের চিত্তে কি হচ্ছে সেটা জানা যেতে পারে। আমরা জল, কাঁটা, পাঁকের উপর দিয়ে হাঁটতে পারি, সব আছে এর মধ্যে। এবং আমরা দূরদেশে কি হচ্ছে সেটাও বলতে পারি। আগেকার দিনে মুনি শ্যামাচরণ লাহিড়ীর কথা আমরা জানি, বিখ্যাত যোগী শ্যামাচরণ লাহিড়ী। সে বলে দিয়েছিল যে ভারতবর্ষে বসে ইংল্যান্ডে কি হচ্ছে বলে দিয়েছিল। সাধনার দ্বারা সেই অনুভূতি, সেই শক্তি, অপার্থিব শক্তি অর্জন করা যায়, এটা তার চ্যাপ্টারে বলা হয়েছে। বিভূতি পাদ। বিভূতি মানে হচ্ছে বিশেষ ধরনের অনুভূতি, অপার্থিব শক্তি, অপার্থিব ঐশ্বর্য, যেটা সাধনা কই বললো মুক্তি, মুক্তি মুক্ত কই অবস্থায় গেলে কি হবে। যদিও এটা কিন্তু মুনি ঋষিরা বেশিরভাগই বলতে পারে না, কি হয়েছিল বলতে পারেন না। যাদের সমাধি হয় তারা কিন্তু বলতে পারে না কি হয়েছিল, ঠিক এমন একটা অবস্থার মধ্যে থাকে। আমাদের ঠাকুর রামকৃষ্ণ বহুবার হয়েছে, তিনি ব্যাখ্যা করতে পারেন। যাই হোক, সেই সমাধির যে মধ্যে দিয়ে মুখ্য নামার, সেখানে কিরকম হবে সেই অবস্থাগুলোর কথা বলা হয়েছে। আমরা প্রথমে সমাধিপাদের যে বিষয়গুলো আছে সব 15-16টা সবাই মুখস্থ বলেছে, আমি তা পারবো না। প্রথমে যে সূত্রটা, অথ যোগানুশাসনম, যোগ অনুশাসনম মানে কি? এটা অনুশাসন কথাটা অনেক মানে আছে, বিভিন্ন ধরনের মানে আছে। অনুশাসন মানে হচ্ছে সঠিক নিয়ম কানুন পালন করা, সঠিক নিয়ম কানুন জানা। তাহলে এই সূত্রটায় এসো আমরা যোগের অনুশাসন জানি, অথ যোগানুশাসন, যোগের যে পরম্পরা, যোগ বিষয় যে শাস্ত্র, সেটা আমরা শুরু করি, এরকম মানে। বা যোগের মধ্যে যে সমস্ত অনুশাসন আছে সেগুলো নিয়ে আলোচনা করা হোক, এইরকম মানে। অথ মানে এখন যোগানুশাসন, যোগের যে পরম্পরা, সেই যোগ বিষয়ক পরম্পরা আমরা আলোচনা শুরু করি, বা যোগের নিয়ম কানুন নিয়ে আলোচনা। এটা অনুশাসন মানে সুশাসনকে অনুশাসন বলা হয়, সেটা নিয়েও হতে পারে, অনেক মানে আছে এই শব্দ। যাই হোক, তাহলে আমরা যোগের নিয়ম কানুন বা যোগের পরম্পরা নিয়ে আলোচনা করছি বা আলোচনা করা হচ্ছে। প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা হচ্ছে এইটাই পতঞ্জলির মতে, পতঞ্জলি যোগ দর্শনের মতে দ্বিতীয় সূত্রটাই হচ্ছে যোগের
যোগের মূল উদ্দেশ্য বা যোগের ডেফিনেশন আমরা বলতে পারি। যোগ কাকে বলে? অ্যাকর্ডিং টু পতঞ্জলি আমরা বলতে পারি যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ। নিরোধ মানে আটকে দেওয়া, নিরোধ করা বা আটকানো, স্টপ করা। এখানে অনেকগুলো বিষয় আছে। যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ, এখানে একটা কথা রয়েছে চিত্ত বৃত্তি। চিত্ত এবং বৃত্তি দুটো কথা আছে, দুটো কথাই খুব শক্ত কথা। যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ। যোগ হলো চিত্তে বৃত্তিগুলোর নিরোধ। যোগ হলো, তাহলে এটাই সংজ্ঞা হয়ে গেছে। দ্বিতীয় যে সূত্র সেটাই হচ্ছে পতঞ্জলির মতে যোগের সূত্র, যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ। ডেফিনেশন অফ যোগ অ্যাকর্ডিং টু পতঞ্জলি। তাহলে দেখা যাক কি আছে। চিত্ত বৃত্তি, চিত্ত কথাটার মানে আছে সাধারণভাবে বলি আমরা মন, কিন্তু মন আর চিত্তের মধ্যে তফাৎ আছে। মন আর চিত্তের মধ্যে একটু তফাৎ আছে। আমরা এরকম ভাবে বলি চিত্ত হচ্ছে আপার মাইন্ড, মনের যে শুদ্ধ অবস্থা, নিখাদ অবস্থা, মনের যে উচ্চ স্তর, যে স্তরে মন স্থির থাকবে, সেই অবস্থা প্রাপ্ত হলে তবে সেইটা হচ্ছে চিত্ত। চিত্ত কথাটা যে সংস্কৃত কথা, চিত যেখানে প্রতিফলিত, চিত যেথায় প্রতিফলিত। কনসাসনেস যেখানে প্রতিফলিত, চিত যুক্ত তৎপ্রত্যয়। চিত মানে হচ্ছে কনসাসনেস, বোঝা গেল? চিত যেখানে প্রতিফলিত, কনসাসনেস যেখানে থাকে, আর কনসাসনেস যেখানে। আমরা কিন্তু সবসময় কনসাস থাকি না। আর আমাদের এই কনসাসনেস মানে উপনিষদীয় ভাষায় কনসাসনেস। আমরা কনসাস আছি টাকা পয়সা খরচ সম্পর্কে। দোকানে গিয়ে তো আমরা টাকা দিয়ে কম পয়সা দিয়ে আমাদের ফেরত দেয়, আমরা নিয়ে আসি না, তারপর কনসাস। আমাদের গাড়ি চালানোর জন্য আমাদের সতর্ক থাকতে হয়, হাঁটতে গেলে বাঁ দিক দিয়ে, এগুলো কনসাসনেস। এখানে কনসাসনেস মানে হচ্ছে সুপ্রিম কনসাসনেস, সুপ্রিম রিয়েলিটিকে জানা, সেটা হচ্ছে কনসাসনেস। আর বেশি বলবো না। তাহলে চিত্ত হচ্ছে আপার মাইন্ড বলতে পারি, বা আমরা বলতে পারি নিখাদ মন বা মনের নিখাদ অবস্থা, বিশুদ্ধ মন। ঠিক আছে? বৃত্তি, বৃত্তি কথাটার মানে হচ্ছে সাধারণভাবে বৃত্তি মানে কাজ। মন আমাদের সবসময় কাজে মেতে থাকে, কিন্তু এখানে বৃত্তি মানে সংস্কৃত কথা, বৃত্তি বাংলা কথার সঙ্গে মেলালে হবে না। বৃত্তি মানে হচ্ছে এখানে আমাদের মনের মধ্যে যে, চিত্তের মধ্যে যে প্রতিনিয়ত ঢেউ ওঠে। এটা লেকের জল, এখানে দেখাচ্ছে হাওয়া দিলে ঢেউ উঠছে। লেকের নিচে কি আছে? স্বচ্ছ ভাবে দেখা যাবে না, ঝরলে হবে না। লেকের জলে সাঁতার কাটছে, ঘোলা হয়ে গেল, তাহলে দেখা যাবে না। তাহলে মনের মধ্যে যে প্রতিনিয়ত অজস্র ঢেউ বা ফ্লাকচুয়েশন হয়, রিপল বলা হয় ইংরেজিতে, সেই ঢেউগুলোকেই বলা হয় বৃত্তি। তাহলে মনের যে ঢেউ, মনের মধ্যে যে উথল পাথর, চিত্তের হতে বলতে হবে, চিত্তে যে উত্থান পতন, উথল পাথর, সেটাকেই বলা হয় বৃত্তি। ইংরেজিতে বললে মেন্টাল ফ্লাকচুয়েশনস বা মেন্টাল মডিফিকেশনস আর বৃত্তি। মেন্টাল মডিফিকেশনস বা ফ্লাকচুয়েশনস ওই
লেকের জলে ঢেউ উঠছে বিভিন্ন কারণে, ফলে লেকের মধ্যে যে স্বচ্ছতা আর থাকছে না। এইটা আমাদের সবসময় হয়। কেন হয় তার পরে কারণ ব্যাখ্যা করা আছে। কেন হয়? তাহলে চিত্ত আর বৃত্তি। চিত্ত হচ্ছে চিত যত্র প্রতিফলিত, চিত মানে কনসাসনেস, কনসাসনেস অ্যাবাউট সুপ্রিম রিয়েলিটি, পরমাত্মা সম্পর্কে, অন্য কিছু সম্পর্কে। এটা আমাদের উপনিষদীয় জ্ঞান কথা বলে। এই চিত্তের মধ্যে আপার মাইন্ড বা ফাইন মাইন্ড, রিফাইন মাইন্ড, এসব নানাভাবে ব্যাখ্যা হয়। শুদ্ধ মন মানে বিশুদ্ধ অবস্থাকে চিত্ত, সেখানে যখন প্রতি মুহূর্তে ঢেউ হয়, ঢেউ উঠছে প্রতি মুহূর্তে, একটা ঢেউ এলো আবার স্থির, আবার একটা নতুন। এর জন্য কি হয়? সাধনায় বিঘ্ন হবে, সাধনা করতে পারা যাবে না, আমরা ধ্যান করতেই পারবো না, সমাধি হবে কি করে? এই জন্য চিত্তের বৃত্তিগুলোকে নিরোধ করতে হবে। কি সেই বৃত্তি? তাহলে বৃত্তি মানে সহজ কথা বললাম কি, mental fluctuations or modifications of the mind is বৃত্তি, মনের যে ঢেউ, চিত্তের যে ঢেউ। এই বৃত্তিগুলো কি? বৃত্তিগুলোর কথা পরে বলা আছে, সেই বৃত্তিগুলো কি আগে বলে 6 নম্বর সূত্রে বলা আছে। চিত্ত বৃত্তি নিরোধ করা, চিত্তের বৃত্তিগুলোকে, ঢেউগুলোকে নিরোধ করা হচ্ছে যোগ। যোগের ডেফিনেশন অ্যাকর্ডিং টু পতঞ্জলি। যদি কোনো প্রশ্ন থাকে বলে দাও পরে, যদি কোনো কারো জানার থাকে, প্রশ্ন থাকে, আমি চেষ্টা করবো, না পারলে স্যারকে বলবো, স্যার আছে। বৃত্তিতে চলে যায়, বৃত্তিগুলো ঢেউ তুলছে। এই বৃত্তিগুলো সে 2 ধরনের বৃত্তি আছে, 5 নম্বর সূত্রে বলা আছে। বৃত্তয় পঞ্চতজ্জা, ক্লিষ্ট, অক্লিষ্ট। কিছু বৃত্তি আছে, 5টা বৃত্তি আছে, সবাই জানে, মুখস্থ করে ফেলেছে। কিছু বৃত্তি আছে যেগুলো ক্লিষ্ট মানে বেদনাদায়ক, আর অক্লিষ্ট কিছু পুষ্টিদায়ক। সুতরাং সেই বৃত্তিগুলো কি পরের সূত্রে 6 নম্বরে বলা আছে। প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা, শ্রিত। তাহলে এইটা হচ্ছে কারণ। চিত্তের মধ্যে যে বৃত্তি হয় মানে ঢেউ উঠে, চিত্তের মধ্যে যে ফ্লাকচুয়েশন হয়, মডিফিকেশন হয়, তার কারণ কি? প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা, স্মৃতি। এই 5টাই হচ্ছে চিত্তের মধ্যে ঢেউ তুলছে। প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা, স্মৃতি, এগুলো প্রত্যেকটা মানে আছে। প্রমাণ মানে আমরা প্রধানত যেগুলো আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়, ইন্দ্রিয়ের সঙ্গে মিলিয়ে যে জ্ঞান অর্জন করতে পারি, সেগুলো সাধারণত প্রমাণ। মন, বুদ্ধি, ইন্দ্রিয় দিয়ে যেগুলোতে আমরা জ্ঞান অর্জন করছি, এটা যদি না থাকতো, প্রমাণ যদি না থাকতো, আমার জ্ঞানও হতো না, আর আমার মনের মধ্যে ঢেউ উঠতো না। আর যদি প্রমাণ না থাকে, আর কি প্রমাণ মানে ওই জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি ইত্যাদি দিয়ে কোন জিনিসকে জানছি, এটা যদি না জানতে পারতাম, যারা মস্তিষ্ক বিভ্রাট যাদের ঘটেছে তারা জানতে পারছে না, আবার যিনি ধ্যানস্থ সেও জানতে পারছে না। সুতরাং তার বৃত্তি তৈরি হচ্ছে না, কারণ তার ওই জগৎ চিত্ত বৃত্তি প্রমাণ গোলমাল করছে।
প্রমাণের জন্য আমরা জ্ঞান অর্জন করছি। আর জ্ঞান যে অর্জন করছি, আমাকে কিরম জ্ঞান অর্জন করছি, পড়লাম, পড়তে পড়তে একটা অঙ্ক হলো বা হলো না, আনন্দ হচ্ছে, না হলে আনন্দ হলো না, তাহলে দেখা যাচ্ছে আমার মতো স্থির নেই। বা কিছু দেখলাম, কিছু একটা ঘটনা দেখলাম, প্রত্যক্ষ করলাম, প্রত্যক্ষ করে আমার মনে হচ্ছে আনন্দ, দুঃখ, প্রেম, ভালোবাসা, ভীতি সব হতে পারে, আর আমার চিত্তের বিভ্রাট হয়ে যাচ্ছে। আমরা চাই না, প্রমাণও চাই না, এগুলো আমার চিত্তকে ডিস্টার্ব করছে, ওই লেকের জলে ঢেউ উঠে দিচ্ছে। তারপর হচ্ছে বিপর্যয়, ডিস্ট্রাকশন, মাইন্ডকে আমাকে বিক্ষিপ্ত করে দেয় কিছু কিছু বিষয়, ডিস্ট্রাকশন। তাহলে বিপর্যয় যদি হয়ে যায় কখনো চিত্ত, তাহলে চিত্তের মধ্যে ঢেউ উঠবে, তাহলে সেটা আমরা চাইবো না। বিকল্প অনেক সময় কোন কাল্পনিক ঘটনা, সেখান থেকেও আমাদের জ্ঞান হয়, সে জ্ঞানটা মিথ্যা হতে পারে, সত্য হতে পারে। যেমন একটা দড়ি পড়ে আছে, আধা অন্ধকার, আমি সাপ বলে ভাবছি, আমার জ্ঞানটা ভুল হতে পারে, হতে পারে। কল্পনার উপর ভিত্তি করে পাহাড়ে, দূরের পাহাড়ে ধোঁয়া উঠছে, ধোঁয়া উঠছে, আমরা ভাবলাম ওখানে আগুন আছে, এটা হতেও পারে, না হতে পারে, আগুন দিয়ে হতে পারে, অন্য কোনো কারণ হতে পারে, জানি না। তাহলে এটা হচ্ছে বিকল্প, ফ্যান্টাসি। আবার আর এরকম প্রতি মুহূর্তে আমাদের জীবনে ঘটনা ঘটে, প্রতি মুহূর্তে। দুজন প্রেমিক প্রেমিকা আলাদা আলাদা জায়গায় আছে, প্রেমিকা কারোর সাথে গল্প করছে, হয়তো সে তার বন্ধু, কিন্তু আমি দূর থেকে দেখেছি, দেখে আমার মনের মধ্যে ঢেউ উঠল, ফ্যান্টাসি, বিকল্প। হ্যালো, হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ, তুমি যেগুলো ওর থেকে পড়ে দেখবে, যেটা তুমি বুঝেছো, যেটা যেটা শুনেছো, দেখবে লাস্টের দিকে দুটো প্যারাগ্রাফ আমি আলাদা করে লিখে দিয়েছি, ওগুলো ওটা তুমি যেগুলো জানো আর কি, ওটা দেখবে মোটামুটি তোমাদের আইডিয়ার মধ্যে আসবে যে কি কি আছে ক্যারাটে এবং বাকিগুলোতে, বুঝতে পেরেছো? মোটামুটি মোটামুটি পরে ধরো কিছু লেগ টেকনিকের নাম দেওয়া আছে, কয়েকটা লেগ টেকনিকের নাম তুমি লিখে দিলে যে এইগুলো শিখেছো, ঠিক আছে? মানে বেসিক আর কি, যেগুলো বেসিক একদম, পাঁচ কয়েকটা নাম লিখে দিলে। আচ্ছা আচ্ছা, তোমাকে আমি আলাদা করে তাহলে পাঠিয়ে দিচ্ছি একটু বাদে। আমার একটা ক্লাস চলছে, বুঝলি তো, অনলাইনে একটা ক্লাস চলছে আর কি, আমি একটু বাদে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পাঠিয়ে দেবো। ওকে। অবস্থা তদা মানে সেই সময়, দ্রষ্টু মানে যে দেখে, তদা দ্রষ্টু স্বরূপে অবস্থান। যদি চিত্তের বৃত্তিগুলো নিরোধ হয়ে যায়, করতে পারি, যদি খুব কঠিন কাজ, দীর্ঘ সময় লাগে, যদি করতে পারি, কি স্বরূপে অবস্থান, আগেরটার সঙ্গে মেলাতে হবে কিন্তু, তাহলে দ্রষ্টু মানে যে দেখে, সিয়ার, যে দেখছে, কে দেখছে? যোগী দেখছে। কি দেখছে? তাহলে যদি স্টপ করে দিতে পারে ফ্লাকচুয়েশন গুলোকে, বৃত্তি যদি রোধ করে দিতে পারে, তাহলে কি
এই যে অবস্থাটা, আমাদের যে আসল অবস্থা, স্বরূপ, আমাদের স্বরূপটা কি? আমাদের শরীর হচ্ছে আত্ম, আমাদের শরীর ব্রহ্মাণ্ড। সেটা আমরা তাহলে দেখতে পাবো। কে দেখবে? আমি দেখতে পাবো না, তোমরাও দেখতে পাবে কি জানি না, দীর্ঘ সাধনার ফলে হতে পারে। আর সেইটা যদি দেখতে পারি তাহলে যোগের কাজ হয়ে গেল, তাহলে যোগের সার্থকতা হয়ে গেল, সমাধি হলো এবং কি হলো? মোক্ষ লাভ হলো, নির্বাণ হলো। এটা মানে হচ্ছে তদাদ্রষ্টু স্বরূপে অবস্থান। যদি করতে পারি, যোগ চিত্তবৃত্তিদের নিরোধ করতে পারি, তাহলে কিন্তু আমি সেই জায়গায় পৌঁছতে পারবো। নিরোধ করাটা কঠিন, ওই জন্যই বলে দিচ্ছে কিভাবে কিভাবে ডিস্টার্ব হয় বলে দিল। প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রাস্মৃতি, এইভাবে ডিস্টার্ব হচ্ছে। এবার তারপরেরটা, বৃত্তি সারূপ্য মিতরত্র। বৃত্তি সারূপ্য মিতরত্র, তাই মনে হবে যে আমাদের বৃত্তিগুলো পাল্টে পাল্টে যাচ্ছে প্রতি মুহূর্তে, ওই প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রা স্মৃতির জন্য পাল্টে যাচ্ছে। আমি একজন সিয়ার বা দ্রষ্টা বা একজন আমি প্র্যাকটিশনার, আমি আমার মনের মধ্যে চিত্ততে যা যা উদয় হচ্ছে আমি সেই। কখনো ভাবছি আমি অমুক হয়ে গেছি, কখনো ভাবছি রাজা হয়ে গেছি, কখনো ভাবছি ভিকিরি হয়ে গেছি, কখনো ভাবছি আমি বড় প্রেমিক, কখনো ভাবছি আমি অমিতাভ বচ্চন, কখনো। এই যে বৃত্তির মধ্যে দিয়ে যে আমাদের প্রতি মুহূর্তে বৃত্তি পাল্টাচ্ছে, আর সেটা আমি তার সঙ্গে একাকার হয়ে যাচ্ছে। বৃত্তি স্বরূপম, বৃত্তির স্বরূপ, বৃত্তি পাল্টেছে, আমিও সেটা ভাবছি। এইরকম ঘটনা হতে থাকে। এই জন্যে বৃত্তিগুলোকে রোধ করতে হবে। এবার বৃত্তিগুলো কত রকমের বৃত্তি আছে বললাম, 5 রকমের, তোমরা জানো। আর পরের সূত্রে 7 নম্বরে কত রকমের প্রমাণ, যে প্রমাণে বিপর্যয় বিকল্প নিদ্রাশ্রিত, এইগুলি আমার বৃত্তির মধ্যে ঢেউ তুলছে, চিত্তের মধ্যে ঢেউ তুলছে, এগুলি আমার বৃত্তি। আর প্রমাণ কত রকমের? প্রমাণ অনেক রকমের হয়, কিন্তু আমাদের পাতঞ্জল যোগ দর্শনে 3টেকে স্বীকার করেছে। কখনো ভারতীয় দর্শনে 5টা প্রমাণ আছে, কখনো ভারতীয় দর্শনে 4টে আছে। এখানে 3টে প্রমাণ, প্রমাণ আবার 3 ধরনের: প্রত্যক্ষ, অনুমান, আগমন। প্রত্যক্ষ, অনুমান, আগম। প্রত্যক্ষ মানে ইন্দ্রিয় গ্রাহ্য, যেগুলো ইন্দ্রিয় দিয়ে যেগুলো অনুভব করে আমরা জ্ঞান অর্জন করি, প্রত্যক্ষ। অনুমান, অনুমান ওই উদাহরণ দিলাম যে পাহাড়ে ধোঁয়ার মতো উঠছে, আমরা ভাবলাম ওখানে আগুন হয়েছে, বা অন্ধকারেতে একটা দড়ি পড়েছিল, আমরা সাপ ভাবছি। এগুলো হচ্ছে অনুমান, এতেও আমাদের জ্ঞান হয়। আর ওই জ্ঞানটাই তো ডিস্টার্ব করছে, ওই জ্ঞানটাই তো আমার চিত্তের মধ্যে ঢেউ তুলে দিচ্ছে। সাপ আছে, রে বাপরে বাপ, বা ওখানে ধোঁয়া উঠছে, কেন ধোঁয়া বিশ্লেষণ করছি, কেন ধোঁয়া উঠলো, অত বিশ্লেষণ করার দরকার নেই। আমি তো চিত্তের সঙ্গে বিলীন হয়ে যেতে চাই। আমার তো নিজস্ব যে স্বরূপ, তদাদ্রষ্টু স্বরূপ অবস্থান, আমি সেই স্বরূপে অবস্থান করতে চাইছি, কিন্তু এগুলো আমাকে ডিস্টার্ব করে দিচ্ছে। তাহলে প্রত্যক্ষ হলো, অনুমান হলো, আগম। আগম কথাটা মানে হচ্ছে যে আমাদের গুরুজনদের যে আপ্তবাক্য, ঋষি মুনিদের যে বাক্য, বা আমাদের বেদ, পুরাণ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, যে শাস্ত্র যাকে বলা, সেই শাস্ত্রের যে সমস্ত কথা বলা আছে, যে সমস্ত বচনের বলা আছে, সেই বচনগুলোকে আগম। শাস্ত্র, গুরুজন, বেদ, পুরাণ, সেখানে যে সমস্ত কথাগুলো বলা আছে, সেগুলোকে আমরা একেবারে বেদ বাক্য হিসাবে মেনে নিই, মানে এগুলোকে মনে প্রাণে মেনে নিই, সেগুলোকে আমাদের আগম বলে।
ঠিক আছে, আজকে এই পর্যন্ত বললাম। স্যার বোধহয় এসে অপেক্ষা করছেন। স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে তোমরা একইভাবে তোমরা যেটুকু শুনলে সেটুকু, তোমাদের যে রাজযোগের বইটা তোমরা নিয়েছো, রাজযোগের বইটা, ওইটাকে কিন্তু তোমরা একটু ফলো পড়ো, ঠিক আছে? তাহলে এটাকে নিশ্চয়ই বুঝতে পারবে, বুঝতে পারলে নিশ্চয়ই, ঠিক আছে? আরেকটা হচ্ছে যে বই পড়তে হবে, মোট কথা বোঝা গেল? তো তোমাদের জন্য দেখো, বাংলায় তো বই দেওয়া সম্ভব না, তবে সহজ সরল ভাবে বই তোমাদের কাছে যেখান থেকে আমরা পারবো সেখান থেকে জোগাড় করার চেষ্টা করছি। একটি সহজ সরল